হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাই সেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো এটা তোমাদের যেটা হিট চলছিল ক্লাস 9-এর, হেডিং দাও, সেটার লেকচার নাম্বার 2। আগের দিন আমাদের পার্ট 1 হয়েছিল না, তো আজকে আমরা এই টোটাল হিট চ্যাপ্টারটা তোমাদের 9th স্ট্যান্ডার্ডে যেটুকুনি আছে বাকিটা ওইটা শেষ করব। আর লাস্ট দিন আমরা যেটা পড়েছিলাম আপ টু প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, আই হোপ তোমাদের সবার মনে আছে। তো তবু একবার লাস্টের দিনের লাস্ট পার্টটা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটা আমি অ্যাট এ গ্লান্স একবার বলছি। দেখো কী বলেছিলাম বলো তো, যদি দুটো ডিফারেন্ট অবজেক্টকে আমরা কানেক্ট করি যাদের টেম্পারেচারটা ডিফারেন্ট, মাস ডিফারেন্ট আর মে নট ডিফারেন্ট, বাট টেম্পারেচারটা ডিফারেন্ট হতে হবে, তবেই তাদের মধ্যে দিয়ে কী ফ্লো হবে, হিট ফ্লো হবে। তাহলে যদি এখানে T1 গ্রেটার দ্যান T2 হয় তাহলে হিটটা এদিক থেকে এদিকে ফ্লো করবে, তাই না? T1 গ্রেটার দ্যান T2 হলে তো কী ছিল এটা, এই যে যেটা হায়ার টেম্পারেচারে আছে সেই বস্তুটা যতটা হিট রিলিজ করবে, যেটা লোয়ার টেম্পারেচারে আছে ওটা অতটা হিটই অ্যাকসেপ্ট করবে। তাহলে H1 হয়েছিল কী বলো তো, ধরো মিডিলে একটা টেম্পারেচার আছে T, তাই তো? তাহলে H1 হয়েছিল M1, এর স্পেসিফিক হিট S1, এর স্পেসিফিক হিট S2, তাহলে M1 S1 T1 মাইনাস T না, আর H2 হয়েছিল M2 S2 T মাইনাস T2, তাই তো? প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি বলে H1 ইকুয়ালস টু H2, তো M1 S1 T1 মাইনাস T ইকুয়ালস টু M2 S2 T মাইনাস T2। এটা ছিল হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, একদম লাস্ট পার্ট ছিল লাস্ট লেকচারে। আর তাছাড়াও আমরা বলেছিলাম ওখানে স্পেসিফিক হিট ব্যাপারটা কি, আই হোপ তোমাদের মনে আছে যে কোনো ইউনিট মাসের যদি টেম্পারেচারকে আমরা ইউনিট ইনক্রিজ করতে চাই, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকে বলি আমরা স্পেসিফিক হিট বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, বস্তুর আপেক্ষিক তাপ গ্রাহিতা, তাই তো? তো এবার আজকের আমাদের যেগুলো টপিক আছে, কন্টেন্ট আছে, সেগুলো একটু বলি ফার্স্টে, তোমরা একটু নোট ডাউন করো। আজকে আমরা যেগুলো পড়বো, নাম্বার 1 হচ্ছে লেটেন্ট হিট, ওকে, লীন তাপ, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 2 জুলস ল, জুলের সূত্র, জাস্ট একটা ছোট পার্ট। আর থার্ড আরেকটা পার্ট আছে, এটা একটা তোমাদের বলতে পারো থিওরিটিক্যাল পার্ট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে অ্যানোমেলাস বিহেভিয়ার অফ ওয়াটার, অ্যানোম্যালাস বিহেভিয়ার অফ ওয়াটার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, ফার্স্টে আমরা লেটেন্ট হিট দিয়ে স্টার্ট করি। দেখো হেডিংটা দাও আজকের, যেটা আমাদের মেন টপিক সেটা হচ্ছে লেটেন্ট হিট, ওকে। তো LH লেটেন্ট হিট। লেটেন্ট হিট বিষয়টা কী আগে বলি। দেখো তোমরা আগের দিন একটা তাপ পড়লে না, কী তাপ? আপেক্ষিক তাপ, স্মল এস দিয়ে যেটাকে আমরা দেখাচ্ছিলাম, বা স্মল সি। আজকের তাপটা হচ্ছে লীন তাপ বা ল্যাটেন্ট হিট। আচ্ছা, আপেক্ষিক তাপের ক্ষেত্রে কী হচ্ছিল বলো তো? টেম্পারেচারে একটা চেঞ্জ হচ্ছিল না, বস্তুর তাপমাত্রায় একটা চেঞ্জ হচ্ছিল। তো আমরা দেখো এই যে বললাম যেটা, এটা একটা কন্টেনারে জল আছে, ওয়াটার আছে, ঠিক আছে? তো ওয়াটারের আপেক্ষিক তাপ 4.2 জুল গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 4.2 জুল গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ওয়াটারে। তো কী বলেছিলাম যে 1 গ্রাম ওয়াটার ধরো যদি এখানে থাকে, তার টেম্পারেচারটা যদি আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করতে চাই, যে তাপটা লাগে সেটা হচ্ছে 4.2 জুল, তাই তো? সিমিলারলি তার মানে কোনো অবজেক্টের, এটা একটু ভালো করে বোঝো, টেম্পারেচার বৃদ্ধি করতে, উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপটা আমরা দিচ্ছি সেই তাপটাকে কী তাপ বলছি? আপেক্ষিক তাপ, তাই তো? স্পেসিফিক হিট। উষ্ণতার বৃদ্ধির জন্য বা উষ্ণতার পরিবর্তনের জন্য কোনো বস্তুর যে তাপ লাগে সেই তাপটাকে আমরা বলি স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তো সিমিলারলি আরেকটা টাইপের তাপ আছে, যেই তাপটাকে আমরা বলি লীন তাপ। লীন তাপে কেসটা কী হয়? লীন তাপে হচ্ছে বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এখানটাকে বড় বড় করে দেখো, নো চেঞ্জ ইন টেম্পারেচার। আপেক্ষিক তাপে কিসের চেঞ্জ হচ্ছিল, কিসের পরিবর্তন হচ্ছিল? উষ্ণতার পরিবর্তন। কিন্তু লীন তাপে নো চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে চেঞ্জটা কিসে হয়? চেঞ্জ ইন ফেজ, চেঞ্জ ইন ফেজ, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বা স্টেট, ফেজ বলতে পারো বা স্টেট বলতে পারো। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। বস্তুর অবস্থা তোমরা জেনারেলি জানো তিনটে, সলিড, লিকুইড, গ্যাস। কঠিন, তরল, আর একটা হচ্ছে গ্যাস। এই যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এই যে ফেজগুলো যে পয়েন্টে চেঞ্জ হয়
ওই পয়েন্টে যে তাপটা লাগে ওই তাপটাকে বলা হয় ল্যাটেন্ট হিট বা লিন তাপ। তাহলে লিন তাপের ক্ষেত্রে কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু আপেক্ষিক তাপের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হয়। আর লিন তাপের ক্ষেত্রে বস্তুর কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয় বা স্টেটের পরিবর্তন হয়। দেখো আমরা বলছি, তোমরা একটা এক্সাম্পল ভাবো, ধরো একটা বরফের টুকরো, ঠিক আছে? ধরো বরফের টুকরোটাকে তোমরা হেড তাপ দিচ্ছ, বরফের টুকরোর তাপটা তোমরা একটা রিডিং নিচ্ছ বা একটা ইনস্ট্রুমেন্ট ফিক্সড করে দিচ্ছ, দেখছো যত তাপ দিচ্ছ তাপমাত্রাটা তত বাড়ছে আস্তে আস্তে। কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখছো তাপ দিচ্ছ কিন্তু তাপমাত্রার আর কোনো পরিবর্তন হচ্ছে না। সেই জায়গায় তাপমাত্রার পরিবর্তন না হয় বরফটা আস্তে আস্তে গলতে চালু করছে, অর্থাৎ বরফটা লিকুইডে কনভার্ট হচ্ছে। বরফ মানে কি? সলিড থেকে আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হচ্ছে। তাহলে যে জায়গাটা তোমরা অবজার্ভ করলে যে তাপ দেওয়ার ফলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, সেই জায়গাগুলো লাগছিল আমাদের আপেক্ষিক তাপ। কিন্তু একটা টাইমের পরে গিয়ে দেখা যাচ্ছে তাপ দিচ্ছি কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, তাহলে তাপটা যাচ্ছে কোথায়? তাহলে দ্য অবজেক্ট ইউটিলাইজ দিস হিট টু চেঞ্জ ইটস স্টেট। তাহলে ওই অবজেক্ট বা ওই বস্তুটা ওই যে তাপটা আমরা দিচ্ছি তখন আর উষ্ণতার পরিবর্তন করছে না, সে তার অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য ওই তাপটাকে কাজে লাগাচ্ছে। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই যে বরফটা সলিড থেকে আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হচ্ছে, এবং একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখা যাচ্ছে পুরো বরফটা একদম তরলে পরিণত হয়ে গেছে, লিকুইডে কনভার্ট হয়ে গেছে। তাহলে ওই জায়গাটায় পুরো তরল থেকে লিকুইড হতে ওই রিজনটাতে ওই সময়টাতে যে তাপটা আমরা দিলাম সেই তাপটা গেল কোথায়? সেই তাপটা বস্তুটা লিন তাপ হিসাবে কাজে লাগানো, ঠিক আছে? আবার দেখবে তরল হয়ে যাওয়ার পরে আবার তাপ দিচ্ছ, তখন দেখছো আর উষ্ণতা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই যে রিজনটায় তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, ওইটা হচ্ছে লিন তাপ এরিয়া। আবার যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকছে মানে তাপমাত্রার পরিবর্তন, আবার স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, ঠিক আছে? এটাকে যদি আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখি, দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা। তাহলে লিন তাপ মানে হচ্ছে কিসের পরিবর্তন? অবস্থার পরিবর্তন, ঠিক আছে? দেখো এইটা একটা -5 ডিগ্রি সেন্টিগ্রেডে আইস, বরফের টুকরো, ঠিক আছে? কত ডিগ্রি? -5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার সেকেন্ড স্টেপ হচ্ছে এটাও একটা আইস, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের স্টেপ হচ্ছে এটা ওয়াটার, এখানেও তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে নেক্সট স্টেপ হচ্ছে এটাও ওয়াটার, তাপমাত্রাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আবার এখান থেকে এটা লেখো ওয়াটার, এটা হচ্ছে ভেপার বা তোমরা গ্যাসও লিখতে পারো। এটাও হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা ভেপার লেখো। আর লাস্ট স্টেপটা লেখো একদম গ্যাস, এটা 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 2 3 4 5 6 এই যে 6টা ব্লক করলাম, দেখো 6টা বক্সের মধ্যে খুব একটা পুরো টোটাল লেটেন্ট হিটের স্পেসিফিক হিটটাকে আমরা দেখব। দেখো -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা যখন 0 ডিগ্রির দিকে মুভ করছি, আইসটা কিন্তু আইস ফেজেই আছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাপমাত্রার পরিবর্তনটা যদি এখানে আমরা নিই তাহলে কত? এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা 0 -5 করতে পারো, তাহলে এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তাপমাত্রার পরিবর্তনটা এখানে হয়েছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু অবস্থা আইসি ছিল, আইসি আছে। তাহলে এই রিজনটার মধ্যে, এখান থেকে এই এলাকাটার মধ্যে যে তাপটা লেগেছে সেটা হচ্ছে কি হিট? অন্য কালিতে করি, এটা হচ্ছে আমাদের সেই স্পেসিফিক হিট, SH। তাহলে এই এলাকাটায় যে তাপটা লেগেছে সেটা হচ্ছে স্পেসিফিক হিট। এবার দেখো এখানে ছিল 0 ডিগ্রির আইস আর এখানে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। তার মানে এখান থেকে এইখানে যে হিটটা দেওয়া হয়েছে সেই হিটটার জন্য তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, টেম্পারেচারের কোনো পরিবর্তন নেই, কিন্তু আস্তে আস্তে বরফটা গলে ওয়াটারে কনভার্ট হয়েছে। তার এখানে কিসের চেঞ্জ হয়েছে? ফেজ চেঞ্জ হয়েছে। আর ফেজ চেঞ্জ হয়েছে মানে এখানে যে তাপটা লেগেছে সেই তাপটা হচ্ছে লেটেন্ট হিট, LH। ক্লিয়ার? আবার এখানে আসো, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার। তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইখানে যে তাপটা লেগেছে সেটা হচ্ছে আগেইন স্পেসিফিক হিট। ওকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারকে আবার তাপ দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়াটারটা আস্তে আস্তে ভেপারে কনভার্ট হচ্ছে, তাই তো? তাহলে এইখানে যে তাপটা লেগেছে সেটা হচ্ছে আগেইন লেটেন্ট হিট। ক্লিয়ার? আর ভেপার থেকে গ্যাস হয়েছে মানে এই জায়গাটা তোমরা আগেইন বলে দাও স্পেসিফিক হিট, তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? তার মানেটা কি? এই জায়গাটা দেখো, এই যে এলাকাটা এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের এলাকা, এইখানটা
স্পেসিফিক হিট, এটা হচ্ছে স্পেসিফিক হিট। আর যেগুলো ফেজ চেঞ্জ আছে, এটা আইস টু লিকুইড লেটেন্ট হিট, লিকুইড টু ভেপার লেটেন্ট হিট। তার মানে ফেজ চেঞ্জে লিনতাপ আর তাপমাত্রার পরিবর্তনে আপেক্ষিক তাপ। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবারে যেমন আমরা লিনতাপের আপেক্ষিক তাপের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পড়েছিলাম H = ms ডেল্টা টি না। সিমিলারলি লিনতাপেরও একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, সেটা হচ্ছে, একটু লেখো, এর উপরেও কোশ্চেন আসে মাঝে মাঝে অঙ্ক। সেটা হচ্ছে, দেখো ওখানে ছিল H = ms, আমি এটা স্পেসিফিক হিটের জন্য ফার্স্টে লিখছি, ডেল্টা অফ টি, মানে বস্তুর ভরের ওপর ডিপেন্ড করতো, আপেক্ষিক তাপের ওপর ডিপেন্ড করতো, আর তাপমাত্রার পার্থক্যের ওপর ডিপেন্ড করতো। আর লিনতাপের ক্ষেত্রে যেটা হয়, জাস্ট এখানে এমটা তো থাকে, ডেল্টা টিটার কোনো ফাংশন নেই, কারণ তাপমাত্রা তো চেঞ্জ হয় না, স্টেটে চেঞ্জ হয়। এসের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে এল, এম ইন্টু এল। এই এলটা হচ্ছে বস্তুর, এটা আপেক্ষিক তাপ ছিল, এটা হচ্ছে বস্তুর লিনতাপ। ক্লিয়ার? তাহলে জাস্ট H = ml। যদি লিনতাপের উপরে কোনো নিউমেরিক্যাল আসে তাহলে H = ml দিয়ে সলভ করবে। এবার এই এলের ভ্যালু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ধরো বরফ যখন গলে ওয়াটারে কনভার্ট হয়, তাহলে ওই জায়গাটাতে একটা লিনতাপ তো লাগছে, ওই লিনতাপটার ভ্যালু হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। এই যে এটা আইস ছিল, এইখানে ওয়াটারে কনভার্ট হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এই এলাকাটায় যে তাপটা লাগলো, এই তাপটার ভ্যালু হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বরফের এই কেসটাকে বলা হয় গলন, বরফের গলনের লিনতাপের মান 80 ক্যালোরি পার গ্রাম। এটা আমি আরেকবার ডিসকাস করব। এবারে দেখো, আমরা যদি H এর ইউনিট বার করি, কী কী হবে বলো তো? দেখো H এর না, আমরা L এর ইউনিটটা বার করব। L এর ইউনিট যদি আমরা CGS এ লিখি, H/m হবে। H এর ইউনিট কী হয় CGS সিস্টেমে? ক্যালোরি, আর এটা হচ্ছে গ্রাম, তাহলে ক্যালোরি বাই গ্রাম। আর যদি SI-তে লিখি, এটা জুল হবে আর এটা কেজি হবে, তাহলে জুল কেজি ইনভার্স। এই জন্যই ক্যালোরি পার গ্রামটা লিখলাম এখানে। ঠিক আছে, কারণ এল এর CGS ইউনিট হচ্ছে ক্যালোরি আপন গ্রাম, আর SI ইউনিট হচ্ছে জুল আপন কেজি। ক্লিয়ার? এবারে একটা ইম্পর্টেন্ট, দেখো এই যে ফেজ চেঞ্জ যেগুলো হলো, এই প্রত্যেকটা ফেজ চেঞ্জের একটা আলাদা আলাদা নাম আছে। আর এই প্রত্যেকটা ফেজ চেঞ্জে যে লিনতাপগুলো লাগছে, এই লিনতাপগুলোরও একটা আলাদা আলাদা নাম আছে। আর একবার ব্লকটা ড্র করো। আচ্ছা, এবার আইস বলছি না, একটা ইন জেনারেল বলছি। এটা হচ্ছে সলিড স্টেট, কঠিন, এখান থেকে হচ্ছে লিকুইড, আর এখান থেকে দেখাও গ্যাস। ঠিক আছে, আমরা জাস্ট এখানে লিনতাপ নিয়ে ডিসকাস করছি, আপেক্ষিক তাপের আর কোনো ডিসকাস হচ্ছে না। সলিড থেকে লিকুইড মানেও লিনতাপ, লিকুইড থেকে গ্যাস মানেও লিনতাপ। ঠিক আছে, এবারে দেখো এই যে সলিড থেকে লিকুইড যখন হয়, ভালো করে এটা নোট ডাউন করো, সলিড টু লিকুইড, এই ঘটনাটাকে বলা হয় ফিউশন। কি বলে? ফিউশন। ফিউশন, এটাকে বলা হয় ফিউশন, অর্থাৎ গলন। ঠিক আছে, আর এই কেসে যে লিনতাপটা লাগে, সেই লিনতাপটাকে বলা হয় লেটেন্ট হিট অফ ফিউশন, অর্থাৎ বস্তুর, পদার্থের গলনের লিনতাপ। ঠিক আছে, নেক্সট আসো লিকুইড টু গ্যাস। এই ঘটনাটাকে বলা হয়, দুটোর নাম আছে, একটা ভেপারাইজেশনও বলা হয়, আবার ইভাপোরেশনও বলা হয়। ভেপারাইজেশন ইভাপোরেশনের মধ্যে একটু ডিফারেন্ট আছে, তো যাই হোক তোমরা ভেপারাইজেশনই লেখো, ভেপারাইজেশন। ঠিক আছে, আর এই 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 ক্ষেত্রে যে লিনতাপটা লাগে সেটার নাম হচ্ছে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, অর্থাৎ বস্তুর বাষ্পীভবনের লিনতাপ। ক্লিয়ার? তাহলে এইটা হলো ফরওয়ার্ড ডাইরেকশনেরটা। এবার যদি আমরা উল্টো দিকে আসি, তখন কি হবে? গ্যাস থেকে লিকুইড, এবারে লেখো নিচে, এটা অন্য কালিতে লেখো, গ্যাস টু লিকুইড হলে কি হচ্ছে? গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে লিকুইফ্যাকশন। কি নাম? লিকুইফ্যাকশন। লিকুইফ্যাকশন, তরলীকরণ। ঠিক আছে, আর এই জায়গায় যে লিনতাপটা লাগে, সেই লিনতাপটার নাম হচ্ছে লেটেন্ট হিট অফ, এটা কনডেনসেশনও বলে, লেটেন্ট হিট অফ কনডেনসেশন, লেটেন্ট হিট অফ কনডেনসেশন, অর্থাৎ পদার্থের তরলীকরণের লিনতাপ বাংলাটা। ঠিক আছে, এবারে আসো লিকুইড থেকে সলিড।
তরল থেকে কঠিন, এই প্রসেসটার নাম কি? ফ্রিজিং। ফ্রিজিং, কঠিন হচ্ছে না। আর এই জায়গায় যে লিন তাপটা লাগে সেটাকে বলা হয় লেটেন্ট হিট অফ সলিডিফিকেশন। কি বলে? লেটেন্ট হিট অফ সলিডিফিকেশন। ওকে, তাহলে এই যে চারটে প্রসেস আর এই চারটে লিন তাপের নাম খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবারে দেখো, যখন আমরা সলিড থেকে লিকুইড স্টেটে যাব সেখানে কি করতে হবে? তাপ দিতে হবে না নিতে হবে? সাধারণ কনসেপ্ট কী বল? অবভিয়াসলি তাপ দিতে হবে। তাহলে এইগুলো সব প্লাস এইচ লিখছি, হ্যাঁ, মানে এইগুলো তাপ আমরা দেব। আবার লিকুইড থেকে গ্যাসে যেতে গেলে তাপ আগেই আমাদেরকে দিতে হবে, এটা প্লাস এইচ। কিন্তু গ্যাস থেকে যদি লিকুইড আসে তখন তাপ রিমুভ করতে হবে, তাহলে তাপ মাইনাস এইচ। লিকুইড থেকে সলিড হতে গেলে আগেইন মাইনাস এইচ। তাহলে ফরওয়ার্ড প্রসেসে তাপ দিতে হবে, আর ব্যাকওয়ার্ড প্রসেসটা যখন আমরা করবো রিভার্সটা, তখন তাপটাকে নিষ্কাশন করতে হবে বা রিমুভ করতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কপি করো। ঠিক আছে, তোমরা বাংলাগুলোও লিখতে পারো, অসুবিধা নেই, বাংলাগুলো সে একই। তবে ইংলিশটা টার্মগুলো জেনে রাখলে না অনেকটা কী বলো তো বেটার। আচ্ছা, এরপরে আসা যাক আজকের নেক্সট পার্ট। তো এবার আসা যাক আজকের আমাদের সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে জুলস ল। ঠিক আছে, হেডিং দাও জুলের সূত্র। জুলের সূত্র যেটা দেখো, তোমরা তো ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়েছো যে কার্য আর শক্তির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আছে। যদি আমরা কোনো অবজেক্টের উপরে ওয়ার্ক ডান করি সেটা এনার্জিতে কনভার্ট হয়। আবার হিট ইজ আ টাইপ অফ এনার্জি, প্রথম লেকচারেই বলেছি। তো যদি কোনো অবজেক্টের উপরে কাজ করা হয় আর সেই কাজটাকে যদি আমরা পুরোপুরি তাপে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে সেই যে তাপটা উৎপন্ন হবে, সেই উৎপন্ন তাপ আর যে কার্য করা হয়েছে এই দুটো পরস্পরের সমানুপাতিক, ডাইরেক্ট রিলেশন। ঠিক আছে, তার মানে ডাব্লু যদি ওয়ার্ক ডান হয় আর এইচ যদি আমাদের উৎপন্ন তাপ হয়, এই দুজনের মধ্যে ডাইরেক্ট রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল, দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, সমানুপাতিক। ঠিক আছে, তো এই ধ্রুবকটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট এই সাইনটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে সেটা হচ্ছে জে লেখা হয় এখানে, ডাব্লু ইকুয়ালস টু জে এইচ। জে হচ্ছে জুল কনস্ট্যান্ট। ঠিক আছে, এবারে সিজিএস আর এসআই সিস্টেমের দুটো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো একটু লিখে রাখো। সিজিএস সিস্টেম এই জে এর ভ্যালুটা, এই জে এর ভ্যালু 4.2 × 10⁷ আর পার ক্যালোরি। ওকে, আর এসআই সিস্টেমে জে এর ভ্যালু 1, কত? 1। ঠিক আছে, এবার এই আর্কটাকে আমরা লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি না, কারণ ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছিলে 1 জুল সমান 10⁻⁷ আর, তাহলে 10⁻⁷-এর জায়গায় আমরা 1 জুল করে দিলাম, তাহলে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তো এর উপরেও মাঝে মাঝে কোশ্চেন থাকে। এরপরে আসবো আমাদের আজকে লাস্ট পার্ট, যেটা হচ্ছে অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, বাংলাতেই লিখছি। ঠিক আছে, শুধু ওয়াটার বলে লিখছি, আর অত লিখছি না, জাস্ট ওয়াটার লেখো বাস। দেখো, যে কোনো লিকুইডের ক্ষেত্রে যেটা হয়, যদি আমরা তার টেম্পারেচারকে ইনক্রিজ করতে থাকি তাহলে তার যে আয়তন থাকে, ভলিউমটাও ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় একটা সার্টেন রেঞ্জ অবধি এটা উল্টো হয়। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যত তাপমাত্রা বাড়তে থাকে তত ওয়াটারের ভলিউমটা কমতে থাকে। ঠিক আছে, আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে ভলিউম, যেটা নর্মাল রুল সেটাই হয়, কিন্তু 0 থেকে 4 ডিগ্রির মধ্যে এই যে ভলিউমটা ডিক্রিজ করছে, এটা তো ইনক্রিজ করার কথা, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে এটা ডিক্রিজ হয়। আর এই জন্য এই ঘটনাটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, এই যদি আমরা ডায়াগ্রামটা ড্র করি, দেখো এইদিকে হচ্ছে আমরা যদি টেম্পারেচারকে লিখি আর এইদিকে যদি আমরা ভলিউমকে প্লট করি, ধরো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 5, এটা 10 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, 10 ডিগ্রি। এবারে দেখো, ধরো এখানে একটা কিছু ভলিউম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম। ঠিক আছে, তাহলে নর্মাল যে কোনো তরলের ক্ষেত্রে যেটা হয়, লিকুইডের ক্ষেত্রে 0 ডিগ্রিতে ভ্যালুটা মিনিমাম থাকে আয়তনের, তারপরে আস্তে আস্তে এটা ক্রমশ বাড়তে থাকে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়, 0তে একটা ভ্যালু থাকে, সেটা ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট ভ্যালু, একটু ভ্যালু থাকে, হাইয়েস্ট ভ্যালু না, 0তে একটা ভ্যালু থাকে। এবারে 0 থেকে যত আমরা এই 4 ডিগ্রি অবধি যাই, এই রেঞ্জটার মধ্যে এইটা ইনক্রিজ না করে ভলিউমটা ডিক্রিজ করে যায়। আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে আবার এটা যেমন রুল সেরকম। তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওয়াটারের ভলিউমটা কমে যায়, আর 4 ডিগ্রির পরে নর্মাল।
তাহলে এই জন্য এটাকে বলা হয় ব্যতিক্রান্ত প্রসারণ, এক্সেপশন। ঠিক আছে, এটা একটা। তাহলে দেখো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভলিউম কি হচ্ছে, ডিক্রিজ করছে। আর ভলিউম ডিক্রিজ করা মানে ডেন্সিটি ইনক্রিজ করছে। আচ্ছা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট এক্স্যাক্ট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারের ভলিউমটা কী হচ্ছে, মিনিমাম, সব থেকে কম। আর ভলিউম মিনিমাম হওয়া মানে ঘনত্ব ম্যাক্সিমাম, ডেন্সিটি ম্যাক্সিমাম। তাহলে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যান্ড ভলিউম ইজ মিনিমাম। ওকে, তো আজকে ছিল আমাদের এই 3টে পার্ট। এগুলো এটা হয়ে যাওয়া মানে তোমাদের হয়ে গেল মোটামুটি ক্লাস 9 স্ট্যান্ডার্ডে যেটা হিট ছিল সেটা আমাদের কমপ্লিট। এবারে কয়েকটা থিওরিটিক্যাল পার্ট আছে, ওগুলো একটু পড়বে। স্যাচুরেটেড ভেপার, আনস্যাচুরেটেড ভেপার, তারপরে ডিউ পয়েন্ট, কুয়াশা, এগুলো আছে। আর পরের ক্লাসে যদি দেখি আমরা একটা নিউমেরিক্যাল ক্লাস করাবো, সেখানে শুধু অঙ্ক নিয়ে ডিসকাস হবে। তো ততক্ষণ কন্টিনিউ করতে থাকো। বাই।